কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে চাকদার একটি ঘটনা আপনারা শুনতে চলেছেন। ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন এবং দেখলেন আপনার বাড়ির সামনে একটি মরা পড়ে রয়েছে। আপনি যখন তার কাছে গেলেন, তার লাশটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এমনটা হয়েছে। এবং হ্যাঁ, আপনি এরকমটাও ধরুন শুনতে পেলেন এই মরাকে নাকি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শ্মশানে যারা রয়েছেন তারা এই মরা দাহ করতে অস্বীকার করেছে। মারাত্মক কিছু একটা শুনতে চলেছেন কিউরিওফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে। কোথা থেকে শুনছেন আজকের এই এপিসোড কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান অথবা কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। কিউরিওফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সৌমজিৎ, কেমন আছো? হ্যাঁ, ভালো তো আছি, কিন্তু এখন যেখানে আমি তোমার সাথে কথা বলছি, যে জায়গাটা বসে, সেইখানে কিছুদিন আগে এমন একটা ঘটনার সাক্ষী হয়েছি। এটার জন্য একটু চাপে আছি। আজকে রেকর্ডিংটা ঠিকঠাক ভাবে হবে নাকি? বুঝতে পারছো। তুমি বলছিলে যে চাকদার একটা পার্টিকুলার বাড়ির ঘটনা, বাড়ি কেন্দ্রিক একটা ঘটনা, যেখানে একটা মানুষের রিচুয়ালিস্টিক স্যাক্রিফাইস অর্থাৎ বলিও নাকি হয়েছে। মানে এটা শুনে আমার ভেতরটা কেমন পাকিয়ে উঠলো। আর তার থেকেও বড় কথা, একটা লাশ যেটাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ, শ্মশানের লোকজন সেই লাশটাকে পোড়াতে চায়নি, রিফিউজ করেছিল। তাকে বাড়িতে এনে ভাগাড়ে বা ডাস্টবিনের কাছাকাছি রেখে দেওয়া হয়েছিল। সারা রাত লাশটাকে কেউ ছোঁয়নি এবং সেটা এরকম ভাবে বেবারিশ ভাবে পড়েছিল। হ্যাঁ, মানে অনেক কিছু রয়েছে আজকের ঘটনা থেকে জানার জন্য, বাট ঘটনার সূত্রপাত খুবই মানে একটা সাধারণ দিন থেকে, যেটা তুমি এক্সপিরিয়েন্স করেছো। দিন যত বেড়েছে তত বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে তোমাদের সাথে। কি ঘটেছিল একদম শুরু থেকে তোমার কাছ থেকে জানতে চাই সৌমজিৎ, কি হয়েছিল? ঘটনাটার সূত্রপাত 2013-14 এই সময়টায়। আমার এক আত্মীয়, তার নামটা আমি বলছি না, ধরে নেওয়া যাক প্রবীর মামা এবং মামি, তো ওনারা একটা নতুন বাড়ি কেনে। বাড়িটা কেনে চাকদায়। তো আমার মামা রেলে চাকরি করতো, তো সেই সূত্রে ওই বাড়িটা তখন কেনে, কোয়ার্টার ছেড়ে দিয়ে ওই বাড়িটা কেনে। তো আমাদের পরিবার কিন্তু অনেক বড়, মানে আমাদের অনেক মামা আছে, 7 জন মামা এবং মাসি 2 জন, তারপর আমার মা, তো বিশাল বড় পরিবার। তো মামা যখন ওই বাড়িটা কেনে, আমাদের সবাইকে নেমন্তন্ন করে যে গৃহপ্রবেশ আছে, তো সবাই আসিস, তাহলে ভালো লাগবে। তো আমাদের এখান থেকে একটা প্ল্যান হয় যে গাড়ি করে যাওয়ার থেকে ট্রেনে করে যাওয়াটাই বেটার, কারণ কাঁচরাপাড়া থেকে বেশি দূর লাগে না এই চাকদা যেতে। তো আমরা ট্রেনে করেই যাই এবং আমি খুব মজাতেই ছিলাম, কারণ সব দাদারা আসবে, ভাইরা আসবে, একটা জায়গায় জমায়েত হবে এবং বেশ মজা হবে, এইটা ভেবেই তো সেরকম ভাবেই আমরা ঠিক করি যে যাবো আমরা সবাই। তো কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে চাকদা যাই। বেশিক্ষণ লাগে না, প্রায় 20 মিনিট মতো হাঁটলি লাগে, তাও লাগে না। তো চাকদায় পৌঁছালাম। ওখানটায় পৌঁছানোর পর থেকে বেশ দারুণ সময়টা কাটছিল, কারণ বাড়িটা বেশ বড় ছিল, দোতলা বাড়ি, বেশ বড় বড় গাছ, বাগান ছিল, একটা গ্যারেজ মতো ছিল, গ্যারেজ রুম মতো, তো বেশ বড় জায়গা। তো সকাল থেকে আমরা ওখানে ক্যারাম বোর্ড খেলছিলাম। ওই বাড়িতে একটা ক্যারাম বোর্ড ছিল, ওই ক্যারাম বোর্ড খেলছিলাম, বেশ ভালোভাবে সময়টা কাটছিল। কিন্তু তখনও ভাবিনি যে আমাদের জন্য এত অবাক করা কিছু জিনিস অপেক্ষা করছে। তো এরকম মজা করে সময় কাটাতে কাটাতে বিকেলবেলা এই কটা বাজবে, এই 3:30-4টে, ওই সময় মামা বলে যে তুই তো খুব মাছ ধরিস না, তোর মাছ ধরার নেশা না? আমি বলছি হ্যাঁ, তুমি কি করে জানলে? তো বলে আমি সব জানি, তুই তো মাছ ফাছ ধরিস। তো যেহেতু বললাম তোমাকে যে মামার রেলে কাজ করতো, তো সেই সূত্রে রেলের কাট করা ছিল। সেই রেলের পুকুর হয়,
সেই পুকুরে কাট করতে হয়। যে কাট করা থাকলে ওই মাছ ধরা যায় ওই পুকুর থেকে, বেশ বড় বড় মাছ থাকে। তো আমাদের সবাইকে, আমার 2 দাদা এবং একজন ভাই ছিল এবং আমি, 4 জন ছিলাম টোটাল। তো 4 জনকে নিয়ে 4 চাকা গাড়ি করে কাঁচরাপাড়ার ঠিক কাছেই একটা রেলের পুকুর আছে, সেইখানে নিয়ে আসে ওই বিকেলবেলা। তো আসি, বেশ মজাই হচ্ছিল যে মাছ ধরছে, এবং জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে শান্ত নিরিবিলি। এই বাঁশের যে শেকোগুলো তৈরি করা থাকে, শাঁখোগুলো, ওই শাঁখোগুলোর মধ্যে বসে মাছ ধরছিল মামা। হুইল হয়, হুইল ছিপ, সেইগুলো দিয়ে। তো মাছ টাছ ধরার পরে সন্ধ্যা হয়ে গেছে বেশ, তখন প্রায় 6টা মতো বাজে, 6:30 মতো বাজে। আমরা ওখান থেকে বাড়ি ফিরি, মানে চাকদাতে ফিরি। আর আমাদের প্ল্যানই ছিল ওই দিনটা পুরো থাকবো, রাত্রেবেলা থাকবো, পরের দিন বিকেলবেলা বাড়ি যাব, এটা ছিল আমাদের প্ল্যান। সেই মতো আমরা ওখানে মাছ ফাছ ধরে চাকদাতে ফিরি। এবার মামার যেই গ্যারেজটা যেটা বললাম, যের মধ্যে ওই গাড়িটা পার্ক করবে, সেই গ্যারেজটার তখনও কাজ চলছিল, বেশ কিছু কাজ বাকি ছিল। তো মামা বলে যে ওদের একজন প্রতিবেশী আছে, তাদের একটা ফাঁকা জায়গা আছে, সেইখানে ওই গাড়িটা পার্ক করবে। তা আমাদের বলে তোরা হেঁটে চলে যা, এই সোজা গিয়ে ডান দিকে ওইখানটায় তো বাড়িটা, চলে যা। যেহেতু আমরা প্রথম গেছি ওখানে, হয়তো রাস্তাও ভুল করতে পারি, তো একটু রাস্তাটাও গাইড করে দেয়। আমি বলি, ঠিক আছে চলে যাচ্ছি। তো সামনে আমি, আমার এক দাদা, এবং পিছনে আমার এক ভাই আর এক দাদা, এরকম ভাবে আমরা 4 জন ওই মাছের যে ব্যাগটা সেটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় 3-4 মিনিট হবে হেঁটেছি, বেশিক্ষণ হাঁটিও নি। হঠাৎ মামা চিল্লাচ্ছে, কিরে ওদিকে যাচ্ছিস কেন, কিরে ওদিকে যাচ্ছিস কেন, এরকম করে চিল্লাচ্ছে। তো বেশ অবাক লাগে যে মামা হঠাৎ এরকম চিল্লাচ্ছে। পিছনে ঘুরে দেখি আমার যে দাদার ভাই পিছনে হেঁটে আসছিল, কেউ নেই। সাইডে একটা পরিত্যক্ত বাড়ি আছে, সেই বাড়িটার ওখানে ওরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এবং বাড়িটার অবস্থা এতটাই খারাপ, মানে জঙ্গল হয়ে গেছে, পাঁচিল ভেঙে ভেঙে পড়ছে ওই বাড়িটার দিকে। এবার আমি ভাবি যে হয়তো ওখানে যাচ্ছে, সাপ খোপ থাকতে পারে, সেই জন্য হয়তো মামা বলছে যে ওখানে কেন যাচ্ছে বেকার বেকার, বললাম সোজা বাড়িতে ঢুকতে। তো ওখানে যখন যাই, ওদেরকে জিজ্ঞেস করে, কিরে তোরা এখানে কি করছিস? বলতে এই তো উনি ডাকছিলেন। বলে কে ডাকছে? তখন ওরা বলে যে একজন বৃদ্ধা মহিলা নাকি ওদের ডাকছিল। ওই ডাক শুনে নাকি ওরা বাড়িটা চলে গেছে। তো মামা বকা বলে, কি ভুলভাল বলছিস, যা সোজা বাড়ি যা। তো আমরা চলে আসি মামার বাড়িটায়। তখনও মানে ভাবছিলাম যে কি হচ্ছে এগুলো, যে দুজনকে ডেকেছে কোন বৃদ্ধা মহিলা, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তো বেশ অবাকই লেগেছিল যে কি সব বলছে। তারপরে এই বিষয়টা আমরা ইগনোর করি, ভাবি ছাড়, মনের ভুল হবে। তারপর সন্ধ্যাবেলা বেশ মজাই করছিলাম, চিকেন পকোড়া টকোড়া খেয়েছি, ক্যারাম বোর্ড খেলছি। আর একটা খেলাও ছিল ওই সময়, ব্যবসায়ী বলে একটা খেলা ছিল। তো সেই ব্যবসায়ী, হ্যাঁ, ওই ব্যবসায়ী খেলাটা খেলছি। এখন তো ওইসব আর খেলা দেখাও যায় না, কিন্তু ওই সময় ছিল ব্যবসায়ী খেলাটা। টাকা ছিল, টাকা দিয়ে কেনা যেত এই জিনিসগুলো। তো ওইটাও খেলছিলাম, বেশ দারুণ সময় কাটছিল। যেটা হয় যে সব দাদা ভাইয়ের এক এক জায়গায় জমায়েত হয়েছি, সময় কাটছিল। তো এরকম ভাবে করতে করতে রাত হয়ে গেছে। এবার রাতে তখন তো আর এখনকার মতো না যে 12টা-1টা অব্দি জেগে থাকবো। তো প্রায় 10টা সাড়ে 10টার পরই সবাইকে বলছে ঘুমিয়ে যেতে, ঘুমিয়ে যায় সবাই একসাথে। আর কি ঘুম আসে, কারণ সবাই আমরা একসাথে জমায়েত হয়েছি, খেলার তালি বেশি মাথায় ঘুরছে, যে চলো আরেকবার ক্যারাম বোর্ড খেলা যাক, এটাই মাথায় ঘুরছে। তাও ঘুমিয়ে গেছি পুরোপুরি। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ, যে আওয়াজটা আমি জীবনে প্রথমবার শুনেছিলাম। মানে কিসের আওয়াজ তখন আমি বুঝতে পারছিলাম না। হঠাৎ মানে অনেকজন মিলে চিল্লাচ্ছে এরকম একটা আওয়াজ, কিন্তু অদ্ভুত একটা আওয়াজ। তো ওই আওয়াজে ঘুমটা ভাঙে। এবার আমার সাইডে ঘুরে দেখি আমার দাদা ভাই যারা ছিল ওদের ঘুমটা ভেঙে গেছে। যে কি কে চিল্লাচ্ছে, কিসের আওয়াজ? বলে আমরা বারান্দাটায় যাই। গিয়ে দেখি 4-5টা জিনিস, যেটা কুকুরের মতো দেখতে কিন্তু কুকুর নয়, সেটা হচ্ছে শিয়াল। শিয়ালগুলো চিল্লাচ্ছে। এবার শিয়াল যেরকম সিনেমাতে ডাক দেখায় বা বিভিন্ন জায়গায় দেখায়, সেরকম কিন্তু মানে বাস্তবে কিন্তু শিয়াল ওইভাবে চিল্লায় না, অন্যরকম ভাবে চিল্লায়, একটা সুরে অনেক ভাবে, মানে বেশ অড লাগে চিল্লানোটা। ওই শিয়ালের চিল্লানো দিয়ে ঘুমটা আমাদের ভাঙে। ঘুম যখন ভেঙে গেছে, আরেকবার ক্যারাম বোর্ড খেলা যাক, সবাই তো ঘুমাচ্ছে। তখন বাজে রাত্রি 2টো, আর ওই সময় বলছি ক্যারাম বোর্ড খেলবো, মানে আলাদাই চিন্তা ছিল ওই সময়। তো ক্যারাম বোর্ড খেলা আবার শুরু করি আমরা। তো আমি ক্যারাম বোর্ড কতক্ষণ খেলেছি মনে নেই। হঠাৎ আমাদের চোখ যায় বারান্দার ঠিক পাশে একটা গ্রিলের দরজা ছিল, সেই জায়গাটায় ওখানে দেখি একটা বাচ্চা ছেলে আমাদের দিকে উকি দিচ্ছে। মানে 1-2 বছর বয়স হবে, এরকম একটা বাচ্চা ছেলে এরকম ভাবে উকি দিয়ে আমাদেরকে দেখছে। এবার এই জিনিসটা দেখে আমি দাদাকে বলি, এ দেখ
কে দেখছে দেখ। ও তাকিয়েছে, দেখছে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। আর বাকিরা যখন গুটি ফুটি সাজাচ্ছে, ওই দাদা বাচ্চাটাকে দেখ তাকিয়ে আছে। ওরা এই অবস্থার জন্য যে তাকাবে, কয়েক সেকেন্ডের মধ্যে বাচ্চাটা ওখানে নেই। তো বাচ্চাটা কত জোরে দৌড়াতে পারে যে কয়েক সেকেন্ডের মধ্যে ওখানে পালিয়ে যাবে। তো বলছে কোথায় বাচ্চা, রাত্রি 2টোর সময় কোথায় তুই বাচ্চা দেখছিস? আমি বললাম, হ্যাঁ রে, এই তো দেখছিল, দাদাকে জিজ্ঞেস কর, ও দেখেছে। বলছে, হ্যাঁ আমিও তো দেখলাম কি একটা দৌড়ে চলে গেল বাচ্চার মতনই। তো এটাকে নিয়ে যখন আলোচনা করছি, মানে সবার মধ্যে একটা ডিবেট হচ্ছে বা ঝামেলা হচ্ছে যে কি কোন বাচ্চা দেখেছিস, কি ভুলভাল বলছিস। তো মামার ততক্ষণে ঘুম ভেঙে গেছে। মামা বলছে, কি আলোচনা করছিস তোরা রাত্রি 2টোর সময়, আবার ক্যারাম বোর্ড নিয়ে বসেছিস? তখন মামাকে বলি যে এরকম একটা বাচ্চা ছেলেকে দেখলাম, বাচ্চা ছেলেটা উকি দিচ্ছিল, ওদেরকে দেখতে বললাম, যখনই তাকালো দেখলো কেউ নেই, কিন্তু দাদা কিন্তু দেখেছে। জিজ্ঞেস করো, দাদাও কিন্তু দেখেছে, আমি যে একা দেখেছি এটা নয়। তখন বলছে, না না ওইসব মনের ভুল, তোরা ঘুমিয়ে যা। ঠিক আছে, মনের ভুলই হবে। তো আমরা ঘুমিয়ে গেছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, আমারও জ্বর, আমার দাদারও জ্বর। মানে ঠান্ডা লেগে জ্বর আসা বা এরকম কিন্তু কোনো কারণই নেই, আচ্ছা, অস্বাভাবিক রকম একটা জ্বর। আর মানে মাথা তোমরা দুজন ঝিমঝিম। যারা দেখেছিলে। হ্যাঁ, মানে আমার দাদা কিন্তু জাস্ট দেখেছে কেউ কেউ একটা দৌড়ে চলে গেল, জাস্ট ওইটুকুনি, মানে একটা শ্যাডো মতো বা ছায়া মতো দেখেছে। হুম। আমি মোটামুটি স্পষ্ট দেখেছিলাম যে একটা বাচ্চা। তো আর বাকিরা তো দেখেইনি। তো এইটুকুনিতেই এটা দেখার পরে রাত্রিবেলা কিন্তু আমাদের মোটামুটি বেশ ভালো জ্বর এসেছিল। সকালবেলা উঠে মানে মুখে কোনো স্বাদ পাচ্ছি না, মাথা ঝিমঝিম করছে। আর তখন কিন্তু শীতকাল ছিল না, নর্মাল মোটামুটি গরমই ছিল, বেশ ভালোই গরম। তো এই সময় এরকম একটা জ্বর অস্বাভাবিক ভাবে, মাথা ঝিমঝিম করছে, শরীরটা দুর্বল লাগছে, এরকম আমাদের সকাল থেকে মনে হচ্ছিল। তো মাকে বলি, মা ভাল লাগছে না শরীর, বাড়ি যাবো। তো মা বলে, ঠিক আছে, তাহলে আর বিকেল অব্দি ওয়েট করতে হবে না, এখনই চলে যাই। তো আমি আর মা আমরা ট্রেন করে আগে চলে আসি, এবং আমার ওই দাদাও চলে আসে, ওর মায়ের সাথে ওর বাবার সাথে সব চলে আসে। বাকিরা একটু লেটে যাবে, কারণ ওদের তো আর শরীর খারাপ না। আর কোনো জায়গায় দেখবে শরীর খারাপ হলে সেই জায়গায় অতটা এনজয় করা বা ওইগুলোর এনার্জি থাকে না। তো আমরা একদম। ওখান থেকে, হ্যাঁ, তো আমরা ওখানে তারপর চলে আসি। ভাবি হয়তো, আমার কিন্তু মনে হয় ওই ব্যাপারটা ছিল যে বাচ্চাটাকে দেখলাম, বা তার আগে সন্ধ্যেবেলা একজন বৃদ্ধা মহিলার ডাকে আমার ওই দাদার ভাই চলে যাচ্ছিল ওই বাড়িটার দিকে। এই জিনিসগুলো একটুখানি আমার ওই সময় অবাক করাই লেগেছিল, যে এই জিনিসগুলো দুটো জিনিস মনের ভুল হতেই পারে। মনের ভুল ওই সময় 2013-14, বুঝতেই পারছো, হাই স্কুলে পড়ি। তো এইগুলো কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না তখন। এখন হলে হয়তো অনেক উত্তর হয়তো আমি পেতে পারি, বাট ওই সময় আমি কিন্তু তখন কোনো উত্তর পাইনি। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসি। তার 1-2 বছর পরে, মানে 2016 মাধ্যমিক পাশ করি, আমার ওই আত্মীয় আমাদের বাড়িতে ঘুরতে আসে। এবং ঘুরতে এসে যেই কথাগুলো বলে, সেই কথাগুলো মানে আমি জাস্ট ভাবছি যে ওরা এই জিনিসগুলো ফেস করেছিল, কিন্তু ওরা নলেজের কম থাকার কারণে এইগুলো কিন্তু ওদের অতটা এফেক্ট করেনি ওই সময়, ওরা যেগুলো ওরা বলে। তো ওরা যেটা বলে যে ওরা যখন ওই বাড়িতে থাকতো, ওরাও মাঝে মধ্যে দেখতো কোনো বাচ্চা একটা ঘর থেকে ওই ঘরে চলে গেল, মানে হেঁটে কয়েক সেকেন্ডের মধ্যে ওই ঘরে চলে গেল। তো এরকম নাকি বাচ্চাকে ওরাও ঘরের মধ্যে দেখতে পেতো, একবার দুবার অনেকবার দেখতে পেতো। তারপর যেটা ওরা ফিল করতে শুরু করে, যে রাত্রিবেলা আমার ওই মামার ছেলে, যার বয়স ওই সময় ওই 6-7 বছর ছিল, তো সেই ছেলেটা রাত্রিবেলা হলে কার সাথে বিড়বিড় করে কথা বলতো। এই জিনিসটা ওরা লক্ষ্য করে যে রাত্রিবেলা এরকম কার সাথে কথা বলছে, কিন্তু তখন তো ফোন নেই যে কারোর সাথে ফোনে কথা বলছে, বা এখনকার বাচ্চারা যেটা করে, তো কার সাথে কথা বলছে, এটা ওরা রাত্রিবেলা ফিল করতে শুরু করে ওনার ছেলের সাথে, মানে আমার ভাইয়ের সাথে, যে ও এরকম করছে। তারপর ওরা যেটা লক্ষ্য করে যে ওর মানে ওনাদের সন্তান মানে আমার ভাই মাঝে মধ্যেই জ্বরে পড়ে, মানে বিনা কারণে হঠাৎ হঠাৎ জ্বরে পড়ছে। সকালবেলা উঠছে দেখছে জ্বর, আবার কয়েকদিন যাচ্ছে আবার জ্বর, মানে রোগ ভোগ লেগেই ছিল ওই বাড়িটার মধ্যে। তো এরকম করতে করতে ওদের আমি আগেই বলেছিলাম যে বাগানটা খুব বড় ছিল, এবং যেই বাগানের মধ্যে বিভিন্ন গাছ লাগানো ছিল, তারপর গ্যারেজটায় কাজ চলছিল পার্কিং এ। তো একটা লোককে ডাকে ওরা, ডেকে বলে যে পুরো বাগানটা একটুখানি পরিষ্কার করো, পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা পুরো জঙ্গল টঙ্গল কেটে দাও। তো ভালো কথা, সেরকম ভাবে লোকটা পুরো বাগানটা পরিষ্কার টরিষ্কার করে। 3-4 দিনের কাজ ছিল ওটা, মানে বেশ অনেক গাছ ফাছ ছিল ছিল ওখানটায়। সুপারি গাছ ছিল, সুপারি গাছের যে আগাগুলো হয় সেগুলো কাটা বা পুরোপুরি পরিষ্কার করা। তো 2-3 দিন, 3-4 দিন এরকম পুরো বাগানটা পরিষ্কার করতে সময় লেগেছিল। তো একটা গাছ ছিল যে গাছটার শিকড়টা অনেক ডিপ ছিল,
গাছটার শিকড়টা অনেক ডিপ ছিল। তো সেই দিনকে যখন ওই শিকড়টা তুলতে গিয়ে যেটা ওরা পায় সেটা বেশ অবাক করা একটা জিনিস। সেটা হচ্ছে একটা খুলি ওই বাগানের মধ্যে ওরা পায়। মানে মানুষের মাথার খুলি? হ্যাঁ, একটা বাচ্চা মানুষের মাথার খুলি, যার বয়স ওই 2 বছর হবে এরকম একটা বাচ্চা মাথার খুলি ওই শিকড়ের নিচে পায়। আচ্ছা। এটা যখন ওরা পায় বেশ ওরা অদ্ভুত লাগে যে এখানে কে এরকম ভাবে কোন বাচ্চা পুঁতেছে। এটা যদি কোনো মানে কবরস্থান হতো বা কবর দেওয়ার জায়গা হতো তাহলে হয়তো মানা যেত, বাট এই জায়গাটার তো এরকম কোনো রিপোর্ট ওরা শোনেনি যে আগে কবরস্থান ছিল বা বাচ্চা পোতা হতো এরকম কোনো ব্যাপার। তো এখানে এটা এলো কি করে? তারপর থেকে মামা মনের একটা সংশয় হয় যে এই জায়গাটা কি হচ্ছে, মানে এই জায়গাটা কি কোনো জিনিস ঘটেছিল যেটা হয়তো আমরা জানি না, যে আমাদের বিক্রি করেছে। তো ওই ব্রোকারটাকে ফোন করে, যে এই বাড়িটা বিক্রি করেছিল তাকে ফোন করে যে এরকম একটা বাচ্চার খুলি পেয়েছি, বাচ্চার মাথার খুলি, তো এখানে কে কবর দিয়েছিল, আগে মালিককে ফোন করা যাবে? ও বলছে না না, ওনারা এখন এখানে থাকেন না, না না ওদেরকে ফোন করা যাবে না, ও ছাড়ুন ছাড়ুন, বিষয়টা ইগনোর করুন, এগুলো ছোটখাটো বিষয় হতেই থাকে, কোন মাটিতে কে কি করে রেখেছে আপনারা জানেন? এরকম ভাবে ব্রোকারটা মানে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরা বলে, ঠিক আছে তাহলে হবেই হয়তো, যে ওর ব্রোকারটা হয়তো কিছু জানে না সেটাই হবে। তো ওরা এটাই ভাবে। তো তারপরে ওই জায়গাটা পুরো মাটি ফাটি পরিষ্কার করে, কোনো কিছু ওরা মানে ফিল করে না যে এই জায়গাটায় যে পুঁতে রেখেছে ওই কঙ্কালটার কোনো যে এফেক্ট, যে কঙ্কালটা ফেলে দিল, যে ওটা কোনো গা ছমছমে ভাব বা কিছুই কিন্তু হচ্ছে না। কিন্তু একটা জিনিস ঘটে যেটা আরো বেশি করে, সেটা ওই বাচ্চাটাকে আরো বেশি করে ওরা দেখতে পারে, একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। এটা মামি দেখতে পেতো প্রথমে, তারপর ভাই দেখতে পেতো, তারপর আমার মামাও দেখতে পেতো। তিনজনই দেখতে পাচ্ছে, বাট কয়েক সেকেন্ডের জন্য, বিশেষ করে রাত্রেবেলা এবং ভর দুপুরবেলা এই জিনিসগুলো ওরা দেখতে শুরু করে। তারপর কি হলো? তারপর আমার ভাই বলছে আমার মামিকে যে মা, রাত্রেবেলা জানো ওই ভাইটা আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকে। এই কথাটা যখন বলেছে যে মাথার পাশে ভাই দাঁড়িয়ে থাকে, মানে কি বলছিস তুই এসব? বলছে হ্যাঁ, তোমরা দেখোনি যেই ভাইটাকে আমি দেখতে পারি, তুমি দেখতে পারো, বাবা তো দেখতে পারে, ওই ভাইটাই রাত্রেবেলা কিন্তু আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকে। তখন বলছে মানে কি সব বলছিস তুই? বলছে হ্যাঁ গো, আমাকে বলছিল যে এরপরে নাকি আমার পালা, এরকম এরকম বলছিল। কি বলছিস? মানে জ্বরের ঘরে হয়তো ভুলভাল ভুগছে, কারণ ওই বাড়িতে কিন্তু যাওয়ার পর থেকে কিন্তু মাঝে মধ্যেই জ্বর হতো, যেটা তোমাকে বললাম একটু আগে। তো হয়তো জ্বরের মধ্যে মানুষ অনেক সময় ভুল বকে, সেরকমই হয়তো। তো এই সময় কিন্তু আমার মামা মামি ইগনোর করে, যেভাবে জ্বরের মধ্যেই এই কথাগুলো বলছে। তারপর যেটা হয়, মামি বাথরুমে স্নান করছে, আয়নার মধ্যেও দেখতে পাচ্ছে ওই বাচ্চাটাকে, এই বাচ্চাটাকে এতক্ষণ ঘরের মধ্যে দেখতে পেত, সেইটাকে বাথরুমের মধ্যেও দেখতে পাচ্ছে, যে একটা 1-2 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলো ঘটতে শুরু করে অনেকটা আগে হতো গ্যাপ গ্যাপ দিয়ে, কয়েকদিন গ্যাপে হচ্ছে, 3 দিন পর 4 দিন পরে, এখন রোজই হচ্ছে এই জিনিসটা। তো এটাকে নিয়ে তো একটুখানি চাপই হয়ে যায় সবার জীবনে, যে যাকে দেখতে পাচ্ছি কিন্তু কয়েক সেকেন্ড পরে দেখতে পাচ্ছি না, আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, তো এটা কি? তো ওদের মনে হয় এই প্রশ্নটা জাগে। তো ওরা একটা তান্ত্রিককে ডেকে বলে একটি পুজো করুন এই বাড়িটায়, কারণ বেশ কিছু অনেক সময় হয় না যে বাস্তুর কোনো হয়তো খারাপ হলো। কিছুর জন্য, বা ধরো ওই কঙ্কালটা যেটা পেয়েছিল মানে মাথার খুলি আর কিছু হাড় ফাড়, ওটার জন্য কিছু না, তো ওরা তখন এগুলো চিন্তা করা শুরু করে। তো তুমি তো বাস্তু রিলেটেড কাজ অনেক করেছো, তো আমি তোমার পডকাস্টও দেখেছি যে বাস্তুর জন্যও কিন্তু অনেক সময় এগুলো হয়। কিন্তু তখন 2013-14 তো এইগুলো ওরা মানে কোথায় পাবে? এই ইনফরমেশন গুলো কোথাও ছিল না তখন। তো তখন যখন এগুলো ঘটছে, তখন একটি পুজোর করারই ওদের মাথায় আসে, যদি একটা যজ্ঞ করা যায়, শান্তি যজ্ঞ বা একটি নারায়ণ পুজো। তো সেরকমই ওরা একটি তান্ত্রিককে ডাকে। তান্ত্রিকটা যখন বাড়িতে ঢুকেই যেটা প্রথমে বলে যে এই বাড়িতে কোনো রুম আছে যে রুমটা বন্ধ পড়ে আছে। তখন ওদের মনে একটা সংশয় জাগে যে একটা রুম আছে যেখানে স্টোর রুম হিসেবে ওরা ইউজ করে, মানে আগের যারা মালিক ছিল তারা ওই রুমটার মধ্যে বেশ কিছু ওদের জিনিসপত্র রেখে গেছিল, মানে ওরা আসবাবপত্র নিয়ে যায়নি, রেখে গিয়েছিল, বলেছিল আপনারা ব্যবহার করতে পারেন বা বিক্রি করে দিন, আমরা নিয়ে যাব না, এটা ওই ব্রোকারকে নাকি বলে দিয়েছিল। তো ওই আসবাবপত্র কিছু ওরা স্টোর রুমে রেখে দিয়েছিল।
তারপর ওই স্টোররুম বন্ধই ছিল, আর ওদেরও যখন কিছু জিনিসপত্র রাখার হতো সেগুলো ওখানে রাখতো। তো বলে হ্যাঁ একটা স্টোর রুম আছে, ওই রুমটা বন্ধ আছে। তখন বলে ওই স্টোর রুমটা আপনারা নিয়ে যেতে পারবেন। পুরো বাড়িটা কিন্তু প্রথমে ঘুরেছিল ওই তান্ত্রিকটা, ঘোরার পরে ওই স্টোর রুমটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে একটা জিনিস ওদের চোখে পড়ে, সেটা হচ্ছে একটা জায়গায় কার্পেট রাখা, বেশ বড় একটা কার্পেট। তো ওই কার্পেটটাকে টেনে সরায়, হুম। টেনে সরিয়ে যেটা দেখে বেশ কিছু চিহ্ন আঁকা মেঝের মধ্যে, হুম। এবং পুড়ে গেছে, মানে মেঝের মধ্যে যদি পুড়ে যায় জায়গাটা বা ভাঙা ভাঙা মেঝেটার মধ্যে বিভিন্ন রকমের চিহ্ন আঁকা। তখন যেটা বলে যে এইখানে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে। আপনি কি এর আগে কিছু ফিল করেছেন বা অনুভব করেছেন, নাকি শুধু অস্বস্তিকর লাগছে শুধু এই ব্যাপারটাই? তখন পুরো ভেঙে বলে যে একটা বাচ্চাকে আমরা এরকম দেখতে পেতাম, এবং বাগানে বাগানে যখন গাছপালা কাটা হচ্ছিল, গাছের শিকড় তোলার সময় একটা এরকম বাচ্চার খুলিও পায়, এবং কিছু হাড়, মানে অর্ধেক যে কঙ্কাল হয় সেই কঙ্কাল কিন্তু ওখান থেকে উদ্ধার হয়। হুম। 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 তখন তান্ত্রিকটা ওখানে বসে একটা বলে এইখানেই যজ্ঞটা করতে হবে, এখানে এমন কিছু হয়েছে যেটা আপনারা হয়তো জানেন না, আপনারা খোঁজ করার চেষ্টা করুন, আমি কালকে আবার আসবো। তো বলে ঠিক আছে। তারপর পাড়ায় খোঁজ করা শুরু করে আমার মামা, যে এই বাড়িটায় কি হয়েছিল। কারণ যে কোনো জায়গারই একটা ইতিহাস থাকে। আমি এখন যেখানে বসে তোমার সাথে এখন কথা বলছি, হুম। এইখানে কিন্তু একটা ঘটনা রিসেন্ট ঘটেছে, সেটা আমি তোমাকে একটু পরে বলবো। ওকে। কিন্তু তার আগে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই তোমাকে। তো ওরা যখন খোঁজা শুরু করে বা জানার চেষ্টা করে, এবং বেশিরভাগ বয়স্ক মানুষদেরই কাছে কিন্তু অভিজ্ঞতা অনেক থাকে, তারাই অনেক কিছু জানে। তো পাড়ার মধ্যেও আমার মামা চেষ্টা করে যে জানার যে এই বাড়িটা এর আগে যাদের ছিল তাদের কি রেকর্ড বা কি ঘটেছিল এর আগে। তো কেউই বলতে পারে না, বলে এর আগে যারা ছিল তারা তো 6 মাস থেকে বিক্রি করে দিচ্ছে জায়গাটা, তার আগে যে ছিল সে 4 মাস ছিল, তার আগে নাকি 2 মাস ছিল, তারপর নাকি আসতোই না বাড়িটা এরকম। তো মেন যে মালিক সে নাকি 2005 সালে এই বাড়িটা বিক্রি করে। তারপর থেকে বিভিন্ন হাত বদল হতে হতে আমার মামার কাছে এই প্রপার্টিটা আসে। তো একজন বৃদ্ধ লোক বলে যে এইখানে এই জায়গাটায় বেশ কিছু গন্ডগোল আগে ছিল। তখন বলে কি গন্ডগোল? কারণ বলে যে এরকম বাগান থেকে এরকম একটা কঙ্কাল পেয়েছে, একটা বাচ্চার কঙ্কাল, এবং মাথা পেয়েছে, স্কেলিটন খুলি পেয়েছে, এবং বাড়িতে বেশ কিছু সমস্যা হচ্ছে। তখন বৃদ্ধ লোকটা প্রথমে বলতে না চাইলো, তারপরে বলে যে এই বাড়িটায় একটি ছেলে এবং ওনার মা এবং ওনার বউ, মানে ছেলে, বৌমা, শাশুড়ি, এই তিনজন এই বাড়িটা থাকতো। তো বেশ ভালোভাবেই ওদের সংসার চলছিল। তারপর ওদের একটি ছেলেও হয়। তারপরে হঠাৎই একটা রোড অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়, মানে হাজবেন্ড যে সে মারা যায়। এবং তারপরে যেটা হয় যে 1 বছর সম্ভবত তখন হয়েছিল, 1 থেকে 2 বছর ওই বাচ্চাটার। তো বৌমা, বাচ্চা এবং শাশুড়ি মা, এই তিনজনই ওই বাড়িটা তারপর থাকছিল। তারপর একদিন রাত্রেবেলা হঠাৎ যেটা ঘটে, সেটা আমি বলবো সমাজের একটা সব থেকে নোংরা দিক, যেটা এখনো অনেক জায়গায় ঘটে যায়। সেটা হচ্ছে রাত্রেবেলা হঠাৎ ওই বয়স্ক ভদ্রমহিলাটি মারা যায়। তো এই বৌমার যারা আত্মীয় ছিল, মানে শালা বা আরো যে আত্মীয় ছিল, তারা রাত্রিবেলা ওই মহিলাটাকে শ্মশানে নিয়ে যায়। শ্মশানে তো নিয়ে যায়, কিন্তু টাকা না থাকলে কিন্তু শ্মশানেও কোনোদিনও ডেড বডি পোড়ায় না। তো শ্মশান থেকে ওদেরকে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলছে এখানে পোড়ানো যাবে না। কারণ ওরা কোনো টাকাই নাকি নিয়ে যায়নি। শ্মশানে যে পোড়াবে কিছু তো টাকা নিয়ে যাবে। এবার একটা জিনিস হতে পারে যে ওদের পয়সা নেই, গরিব, তাহলে না একটা আলাদা ব্যাপার। কিন্তু মহিলাটা কিন্তু পেনশন পেত, তার উপর মহিলাটার নামে দুটো প্রপার্টি ছিল। এই বাড়িটা, এটা ছাড়াও কিন্তু আরেকটা প্রপার্টি ছিল, সেটাও এই বাড়ির কাছেই, 3-4টে বাড়ি এগিয়ে সেই বাড়িটা। তো দুটো প্রপার্টি যার আছে, যার পেনশন আছে, যার এত সোনাদানা আছে, তার কি করে টাকা থাকে না? কোনোদিন এটা হতে পারে? তো সেই মহিলার ডেড বডি ওই বাড়িটার সামনেই একটা জায়গায় নোংরা আবর্জনা ফেলা হতো, সেই সেই আবর্জনার সামনে ওই মহিলার ডেড বডিটা সারা রাত ওইভাবে রেখে দিয়েছিল। সকালবেলা যখন পাড়া প্রতিবেশী ঘুম থেকে ওঠে, ভোরবেলায় দেখতে পারে যেরকম একটা ডেড বডি পড়ে আছে ওখানে। তো সবাই বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয় যে এরকম ডেড বডি পড়ে আছে, মানে ওই মহিলাটাকে পাড়ার লোক মানে মেরেই দিচ্ছিল বলতে গেলে। কারণ সবাই কিন্তু মহিলাটাকে চেনে, যে ওই মহিলাটা শাশুড়ির সাথে থাকে ওখানে, তো এনাকে রাত্রেবেলা দাহ করতে পারলো না,
রেখেছে তো রেখেছে, ওই আবর্জনার সামনে কিন্তু ডেড বডিটা রেখেছিল। মানে ভাবো যে মানুষ কিরকম টাইপের হয়। তো তারপরে পুলিশ আসে, পুলিশ আসার পরে ওই মহিলাটাকে মানে বৃদ্ধ মহিলার ডেড বডিটা নিয়ে গিয়ে ওরাই শনাক্তকরণ মানে শ্মশানে নিয়ে গিয়ে পোড়ায় বা যাবতীয় কাজ করে। ওই বৌমা কিন্তু কোনো কাজই করেনি, ঠিক আছে। তো এই জিনিসটা বলে, তো ভালো কথা, এটা শুনলো যে হয়েছে। কিন্তু ওই বাচ্চাটার কি করে এলো, মানে বাচ্চাটার যে কবর দেওয়া হয়েছে, যার খুলি পাওয়া গেল, সেই বাচ্চাটার ব্যাপারে আপনি কিছু জানেন? তখন যেটা বলে, সেই বাচ্চাটার ব্যাপারে জানি না, কিন্তু যখন আমরা এসছিলাম তখন কিন্তু ওই বাচ্চাটাকে দেখতে পারিনি। মানে মহিলারা যখন এসছিল ওই মহিলাটাকে মারতে, বৌমাটাকে মারতে, যে নিজের শাশুড়ি মারা গেছে, তার ডেড বডি আপনি ওই আবর্জনার সামনে রেখে দিয়েছেন, এটা কেন করেছেন? যখন এই ঝামেলাটা চলছে তখন কিন্তু কেউ পাড়া প্রতিবেশী ওই বাচ্চাটাকে দেখেনি, যার বয়স 1 বছর 2 বছর ছিল। ওকে কিন্তু ঘরে খুঁজে পায়নি। তারপর থেকে যে দরজার তালা বন্ধ, তারপর থেকে কিন্তু আর খোলেনি ও বাড়িটা। ব্রোকারদের বলে দিয়েছিল বিক্রি করার জন্য। তারপরে কয়েক মাস পরে বাড়িটা বিক্রি হয়ে যায়। তো এই ইনফরমেশনটা বা এই জিনিসটাই জানতে পারে এই প্রতিবেশীর কাছ থেকে আমার মামা। তো পরের দিন যখন আবার তান্ত্রিকটা আসে, পুরো বিষয়গুলো বলে যে এই এই বিষয় ঘটেছে। তো এটাই আমি জানতে পেরেছি, আর কিছু জানতে পারিনি। তারপরে যখন তান্ত্রিক ওইখানে একটি যজ্ঞর, যেটা আগেই বলে গেছিল, যখন একটা যজ্ঞ করতে হবে, যজ্ঞ করতে বসে, সব থেকে অবাক করা এবং একটা শকিং কথা বলে যে ওই বাড়িটায় ওই মহিলা, যে মহিলা আগে থাকতো, সে নিজের বাচ্চার নরবলি দিয়েছিল, ঠিক আছে। ওই বাড়িটার মধ্যে নরবলিটা দিয়েছিল নিজের বাচ্চা। এবং ওই যে তন্ত্রক্রিয়া যেটা করেছিল, সেটা ওই রুমটার মধ্যেই করেছিল, স্টোর রুমটার মধ্যে। সেই জন্য ওই জায়গাটা পুড়ে পুড়ে গেছিল, মেঝেগুলো এবং বিভিন্ন চিহ্ন ওই জায়গাটার মধ্যেই পাওয়া গেছিল। তারপরে কোনো কারণে ওই ডেড বডিটাকে ওই বাগানের মধ্যেই ওরা পুঁতে দিয়েছিল, যেটা কেউ জানতে পারেনি। তো সমাজে এরকম এরকম মানুষ থাকে, যেটা খুবই নোংরা আমি বলবো। তো তারপর থেকেই ওই জায়গাটা ওরম ভাবেই বন্ধ ছিল, এবং অনেকে কেনে, কি সমস্যা হয় কেউ বলে না, কিন্তু তারপরে আবার বিক্রি করে দেয়। তো এই জিনিসগুলো কিন্তু ওখানে ঘটেছিল। এরা কিন্তু মানুষ নয়, অমানুষ এরা, মানে হুম। কি বলবো ওরা। মানে অর্থের লোভে, টাকার লোভে, বলে না যে অর্থের লোভে নিজের বাবাকেও বেচে দেবে, এরকম একটা ব্যাপার। তো সেম এখানে শুধু অর্থের লোভে, কারণ মহিলাটা তখন একা ছিল। শাশুড়ি মা মারা গেলেই সব প্রপার্টি এই বৌমার নামই হয়ে যাবে। তো মারা তো গেল, এবার আমার মনে প্রশ্ন যে আদেও শাশুড়ি মা যে মারা গেছিল সেটা স্বাভাবিক মৃত্যু ছিল তো? নাকি মেরে দিয়েছে, তুমি যেটা বলতে চাইছো? হ্যাঁ, কারণ নিজের ছেলেকে যে মেরে দিতে পারে, তার মানে অনেক কিছু থাকতে পারে এর মধ্যে। পরকীয় থাকতে পারে, বা মহিলাটার পুরোপুরি একা ভোগ করবে ওটাও থাকতে পারে, এবং বা মহিলাটার পরিবারের লোকজন ভোগ করবে পয়সাগুলো, এটাও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আর আরেকটা শকিং ব্যাপার, সেটা আমি তোমাকে আরেকবার একটুখানি বলি। এটা হচ্ছে, প্রথম যখন ঘটনাটা শুরু করলাম, তোমাকে বললাম না যে একটা বৃদ্ধা মহিলা ডাকছিল আমার দাদার ভাইকে ওই বাড়িটা যাওয়ার জন্য, এবং ওরা মানে মন্ত্রমুগ্ধের মতো ওইদিকে চলে যাচ্ছিল, একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল হেঁটে হেঁটে। তারপর মামা ডাকলো, তারপর ওরা নিজের খেয়ালে ফিরলো যে কোথায় চলে যাচ্ছে, যেটা প্রথমে তোমাকে বললাম। ওই বাড়িটাও কিন্তু এই বৃদ্ধা মহিলাটারই ছিল। তোমাকে বললাম না দুটো প্রপার্টি ছিল, একটা প্রপার্টি এটা, আর 3-4টে বাড়ি পরে আরেকটা প্রপার্টি, ওইটাও কিন্তু এই বৃদ্ধা মহিলারই ছিল। তো বৃদ্ধা মহিলাটার আত্মাও কি তাহলে কোনোভাবে ট্র্যাপড? কারণ এরাও কিন্তু ওই বৃদ্ধা মহিলা একজন ডাকছে, এটাই ওরা শুনতে পেরেছিল, যেটা ওরা তখন বলেছিল। তো এই দুটো জিনিস সব থেকে আমার শকিং লেগেছিল, যে একটা বাচ্চা ওইভাবে মারা যাওয়া, যার 1-2 বছর বয়স, সে কি পৃথিবী দেখেছে। আর ওই বৃদ্ধা মহিলা যার দুটো প্রপার্টি ছিল, সে তো মানে স্বাভাবিকভাবে আমার মনে হয় না মারা গেছে। নাহলে ওই বৃদ্ধা মহিলাটাকে অনেকেই ওখানে ফিল করতো, যেটা হয়তো অনেকে মুখ খুলবে না, কিন্তু এক্ষেত্রে তো আমার দাদার ভাইকে ডেকেছিল, যেটা ওরা ফিল করেছিল ওই বাড়িটায়। তো এই জিনিসগুলো ওখান থেকে জানা যায়। তারপরে ওখানে একটা শান্তিযজ্ঞ মতো করে ওরা, এবং এই যে নরবলি দেওয়া হয়েছিল, এই নরবলি তো আমি যেটা শুনেছি, আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ব্রিজ যখন তৈরি হয়, যে হাই রোড বা ব্রিজ, তখন কি দিকে যাচ্ছ? কোনো নরবলি দেওয়া হয়?
এখন সেটা বন্ধ হয়েছে বা এখনো হয়তো হয়, এটা আমি একটা আমি এই জিনিসটা নিয়ে বেশ কিছু জার্নাল পড়েছিলাম, ঠিক আছে, হুম এবং সেই জার্নাল গুলোতে এই জিনিসটা পেয়েছি, এখন না হলেও হুম আগেকার দিনে যখন এই ব্রিজ ধরো কোনো বড় ইমারত বলো যাই বলো, ঠিক আছে, হুম হুম যখন হুম তৈরি হতো হুম অনেক স্যাক্রিফাইস করা হতো, এরকম মানুষদের স্যাক্রিফাইস করা হতো, এবং তাদের যে মাথাটা রয়েছে হুম হুম সেটা এরকম টাইপের জায়গার ভিত গুলোতে দেওয়া হতো। মনে করা হতো ওই যে স্পিরিট গুলো রয়েছে সেগুলো হুম এটাকে প্রোটেক্টেড রাখবে। এবং আমাদের কলকাতাতেও, আমি নাম নেব না, এরকম এরকম জায়গা রয়েছে যেগুলো শোনা যায় হুম যে হুম এইগুলোতে মানে মানুষ মেরে তাদের রিমেনিংস যেগুলো রয়েছে সেগুলো হুম এখানে দেওয়া রয়েছে ওই জিনিসটাকে প্রোটেক্টেড রাখার জন্য। খুব ক্লাসিক একটা এক্সাম্পল দিচ্ছি, বেহালাতে আমার এক দাদা, সিনিয়র দাদা, এবং এবার হুম দেখো বেহালার আদি বাসিন্দা তারা, হুম হুম ঠিক আছে, হুম মানে যখন বেহালাতে হয়তো অনেকে থাকতেও চাইতো না তখন থেকে তাদের পূর্বপুরুষ এখানে রয়েছে। হুম অনেক কিছু জানা যায়, যে মনে করে দেখো মাঝেরহাট ব্রিজ একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ, হঠাৎ ধসে পড়েছিল। এবং হুম এটাও মনে করা হয় যে এই যে মাঝেরহাট ব্রিজ যখন তৈরি হয়েছিল, হুম এটা আমি কনফার্ম করছি না, আমি যা শুনেছিলাম সেটা আমি বলছি, ওই ব্রিজেও নাকি হুম এরকম টাইপের নরবলি দিয়ে রিমেনিংস রাখা হতো, মানে ব্রিজের যে তলা রয়েছে, যখন ব্রিজটা হুম হয়তো ওখানে এক্সিস্টও করতো। আমি কনফার্ম করছি না কিছু, বাট এরকম টাইপের ব্যাপার আমি শুনেছি। ওকে। হুম 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 না, আমি এই পয়েন্টটা তোমাকে কেন বললাম বা এই হুম বিষয়টা, তোমার রিসেন্ট যেই ভিডিও পডকাস্টে আমি এসেছিলাম, হুম কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে নিয়ে একটা ঘটনা ওখানে শেয়ার করেছি। হুম হুম তো এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে তো মানে রিসেন্ট কয়েক বছরে পুরোটা আকার নিয়েছে। হুম তার আগে তো সিঙ্গেল হাই রোডই ছিল, হাই রোডটা। হুম তো এই হাই রোডটা যখন তৈরি হয়েছে, মানে কাপা মোড় থেকে যে হাই হুম রোডটা কল্যাণের দিকে যাচ্ছে, হুম। এই হাই রোডটা যখন তৈরি হয়েছিল তখনও নাকি এরকম নরবলি দেওয়া হয়েছিল, যেটা পুরনো লোকেরা যারা আছে তারা কিন্তু এটা অনেকেই বলেছে। এবার সেই দেখো জন্য আমি এগুলো তুমি বললাম। কনফার্ম করতে পারবে না, এগুলো হুম গসিপও হুম হতে পারে, বাট হুম হুম যেটা রটছে তার কিছুটা তো বটে, ঠিক আছে, হুম হুম এটা তো একটা এই যে ব্যাপার। নরবলি যেটা দেওয়া হয়, এটা হুম। অনেক সময় মানে যাকে অর্পণ করা হচ্ছে, মানে কালী ঠাকুর বা কোনো দেবতাকে, সে যদি অ্যাকসেপ্ট না করে, তো সেক্ষেত্রে নরবলি খরচাটা দেওয়াটা পাপ, এটা আমি হুম ভালো করে বোঝো, ঠিক আছে। হুম 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 আগেকার দিনে এরকম অনেক কুপ্রথা রয়েছে, বাট হুম সময়ের সাথে সাথে জিনিসপত্র, আচার বিচার, রিচুয়াল, অনেক কিছু চেঞ্জেস আসে, ঠিক আছে। হুম 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 মানুষকে মেরে তুমি গ্রেটার গুডের দিকে এগোবে সেই জিনিসটা কখনোই হয় না, ঠিক আছে। হুম 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 আর এই জিনিসটা একটা কুপ্রথা, মানে যারা ভাবে হুম অনেক কিছু অ্যাচিভ করে নেবো তারা, মানে কি হুম বলবো, ক্রিমিনাল ছাড়া আর কিছু না। হুম, বুঝতে যাই হোক পারলাম। সমজিৎ, তোমার হ্যাঁ হ্যাঁ, এটার সাথে পারছি। আরো একটা ঘটনা রয়েছে যেটা কানেক্টেড বলছিলে তুমি। ওটা আমি থার্ড ঘটনা সেটাতে বলবো, মানে এই ঘটনার সাথে ওটার লিংক আছে, বা যেটা যেই রুমে আমি এখন বসে ঘটনাটা তোমাকে বলছি, সেই হুম রুমেই ঘটনাটা ঘটেছে। হুম তো ওটা হুম আমি হুম শেষে বলছি। তার আগে আরেকটা ঘটনা তোমাকে শেয়ার করি, যেটা মানে যেই স্পটে আমি রিসেন্ট গেছি, এই জায়গাটায় আমি গেছিলাম যেখানে হুম এই ঘটনাটা ঘটেছে। তো সেটাই এখন তাহলে তোমাকে বলছি। তো এখন যে ঘটনাটা তোমাকে বলছি, এই ঘটনাটা একটা নার্সিং হোমকে কেন্দ্র করে। আর এই নার্সিং হোমে আমার এক বান্ধবী এখনো কাজ করে। হুম ও হুম আমাকে হুম ঘটনাটা শেয়ার করেছে, বলেছে এটা কিউরিফাইড পরিবারকে শেয়ার করতে, এবং কিছু প্রাইভেসির কারণে ও নার্সিং হোমটার নামটা নিতে বলেনি। কারণ অনেকেই আছে যারা কিছু জানতে পারলে ওই জায়গায় চলে যাবে, কে এটা সত্যি ঘটনা নাকি গিয়ে দেখি, বা খোঁচাবে বিষয়টা। তো সেই জন্য আমি ওটা বলছি না তোমাকে প্রপার জায়গাটা, বাট ঘটনাটা বলছি তাহলে। তো ও যেখানে যে নার্সিং হোমে কাজ করে, সেই নার্সিং হোমে একটা এমন ঘটনা ঘটে, যার পর থেকে ও একা না, অনেকে এই জিনিসটা ফিল করে। এবং একটা এমন ঘটনা ও আমাকে শেয়ার করেছে, যেটা আমি ভাবি যে এটা যদি হয়ে যেত তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো। মানে সেটার উত্তরটা আমি চাইবো তুমিও কিছুটা দাও, বা দর্শক বন্ধুরাও কমেন্ট করে লিখুক যে এটার উত্তর কি হতে পারে। তো এই যে ও নার্সিং হোমে কাজ করতো, সেই নার্সিং হোমে একদিন সন্ধ্যাবেলা হঠাৎ একটা এমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসা হয়, হুম যে নিজের গায়ে আগুন দেয়, পারিবারিক কিছু ঝামেলার কারণে নিজের গায়ে আগুন দেয়। একটা ছেলে, বউয়ের সাথে ঝামেলা হয়েছিল বা পারিবারিক কোনো ঝামেলা হয়েছিল, সেই কারণেই সম্ভবত সে
গায়ে আগুন দেয়। তো তাকে যখন নিয়ে আসা হয়, পুরো এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয় আইসিইউতে, তারপর সেখান থেকে ওকে বার্নিং ওয়ার্ডে দেওয়া হয়। আর বার্নিং ওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যেখানে 99% পেশেন্ট কিন্তু মারা যায়, কারণ বেশিরভাগটাই কিন্তু তারা পুড়ে যায়। পেটের নাভির দিকটা বা বডির যদি মানে নাভির দিকটাই বিশেষ করে যদি ওটা হালকাও পুড়ে যায়, বডি যদি বাকি পোর্শন নাও পড়ে, তাও কিন্তু সে মারাই যায় বলতে গেলে। বেশিরভাগ যে পেশেন্ট যেটা আমাকে বলেছিল, ওর যে অভিজ্ঞতা, যে ওর যেহেতু নার্সিং হোমে কাজ করে, ওটাই বলেছিল আমাকে। তো সেই পেশেন্টটাকে আনা হয় সন্ধ্যাবেলা, তারপর থেকে রাত্রিবেলা কেটেছে কোনো মতে, সকাল হয়েছে, বিকেলবেলা ওই পেশেন্টটা মারা যায় পরের দিন। তারপর থেকে ওই যে রুমটা, যে রুমে ওই পেশেন্টটাকে রাখা হয়েছিল বার্নিং ওয়ার্ডে, সেই রুমের মধ্যে একটা চেয়ার ছিল। ওই চেয়ারটা ঠিক রাত্রিবেলা 1-2 ওরম সময় নিজে নিজে দুলতো চেয়ারটা। এবার ঘরের মধ্যে কিন্তু কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, কিন্তু চেয়ারটা দুলতো। তারপর থেকে অনেকেই ওই নার্সিংহোমে দেখতে পেরেছে ওই ছেলেটাকে, যে ছেলেটা ওখানটা বসে আছে। এবার সেটা কয়েক সেকেন্ডের জন্য, মানে জাস্ট দেখলো কেউ বসে আছে, আবার চোখটা কচলে দেখলো যে কেউ নেই ওখানটা। এবার এই নার্সিংহোম বা হসপিটাল আমি মনে করি জন্ম আর মৃত্যুর এমন একটা জায়গা যেখানে মানুষ জন্মাচ্ছে আবার মারাও যাচ্ছে। তো এত এনার্জি, বিভিন্ন ধরনের এনার্জি হসপিটাল নার্সিংহোমে থাকে। তো হতে পারে যে পুড়ে মারা গেছিল ওখানে, যাকে রাখা হয়েছিল, তারই আত্মা ওখানে কোনোভাবে আটকে গেছে বা স্টাক হয়ে গেছে না। তো এটা কিন্তু আমার ওই বান্ধবী, যেটা নিজের অভিজ্ঞতা, ও আমাকে শেয়ার করেছিল। তো তারপরে আরেকটা জিনিস বলে যে ওই বার্নিং ওয়ার্ডের পাশে একটা লাইট পোস্ট আছে আর একটা সোজা রাস্তা। ওই রাস্তাটায় যতবারই ওই লাইটটা লাগায়, যে লাইট পোস্টের লাইট, ততবারই নাকি কয়েকদিন পরে লাইটটা কেটে যায়। আর বেশিরভাগ সময় লাইটটা ফ্লিকারিং করে, মানে এই জ্বলছে আবার ফ্লিকারিং করছে। এবার ওটা কিন্তু কোনো লুজ কানেকশন বা কিচ্ছুর জন্য না, মানে অনেকবার সারানো হয়েছে ওই লাইট পোস্টটা। কিন্তু ওই বার্নিং ওয়ার্ডের, মানে বার্নিং ওয়ার্ডটা হচ্ছে হসপিটালের শেষের দিকে, মানে বিল্ডিংটা শেষ, ওর পরে আর কোনো বিল্ডিং নেই, ওটারই পাশে রাস্তাটা। ওই রাস্তায় কিন্তু ওই জিনিসটা এখনো যদি কেউ ওখানটা যায়, এটা যে কেউ ফিল করতে পারবে যে লাইটটা এরকম করছে। সেটা এখনো করে ওখানটা, মানে রিসেন্ট আমি গেছি, জায়গাটা ডেসক্রিপশন তোমাকে আমি ভালোভাবে দিচ্ছি। তার আগে আরেকটা শকিং ঘটনা বলি, ওই হসপিটাল এরিয়াতেই ঘটেছে আমার এই বান্ধবীর সাথে। তো আমার এই বান্ধবী আর ওর বয়ফ্রেন্ড সাইকেল করে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বয়ফ্রেন্ড হাতের মধ্যে সাইকেলটা রেখেছে, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে গল্প করতে করতে। আর আমার এই বান্ধবীর এক ভাই, সে আর আরেকজন, ওই যে আমার মানে বান্ধবীর যে বয়ফ্রেন্ড, তার একজন দাদা, দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো সামনে যখন ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আর ওরা পিছনে আছে, মানে কিছু দূর গেছে, প্রায় 5-10 মিনিট হয়তো সোজা রাস্তাটা হেঁটে গেছে। ওরা বলছে, দেখছিস, ওরা বলছিল ভ্যানের মধ্যে উঠিয়ে দিতে। তো বলছে, মানে ভ্যানের মধ্যে উঠিয়ে দিতে মানে কি হয়েছে? বলছে, তোরা দেখিসনি? বলে, না, কি হয়েছে বল, কি হয়েছে? ওরা যেটা বলে যে একটা ভ্যানওয়ালা নাকি ওর ভাইকে বলছিল যে ভ্যানের মধ্যে উঠিয়ে দিতে। তো ও বলছে, না না, ভ্যানের মধ্যে ওঠা যাবে না, আমরা এই তো সোজা হেঁটেই চলে যাব। কিন্তু ওরা কিন্তু পিছনে দেখতে পাচ্ছে ওদেরকে, যে ওরা দুজনই আছে সামনে। তো তারপরে নাকি ভ্যানওয়ালাটাকে আর খুঁজে পায়নি ওই রাস্তাটার মধ্যে। কিন্তু সামনে ধরো তোমার কেউ হেঁটে যাচ্ছে আর তুমি পিছনে দাঁড়িয়ে আছো কিছুটা দূরে, তো তুমি সামনে দেখতে পারবে না যে কার সাথে কথা বলছে বা কি করছে। ওরা কিন্তু পিছন থেকে সেটা দেখতে পারে। তো আমি ভাবি যে ভ্যানওয়ালাটা আদৌ সত্যি ছিল, আর ওরা চারজনই কি মানে ভুল কিছু দেখেছে ওই সময়। এটা রাত্রিবেলার ঘটনা, মানে 9:30-10টা এরকম হবে, এরকম সময় ওরা ওই রাস্তাটা ওরা ফিল করে, এই হসপিটাল এরিয়ার ওই রাস্তাটার মধ্যে। তারপরে বাড়ি যাওয়ার পরই যেটা হয়, যে ওই বাচ্চাটার বেশ কিছু গায়ে আঁচড়ের দাগ পাওয়া যায়, অস্বাভাবিক আঁচড়ের দাগ, মানে ঘাড়ের এখানটা, যেখানে কোনোভাবে হাত যাবেই না, আর হাতে কিন্তু কোনো নখ ছিল না, আর অস্বাভাবিক আঁচড়ের দাগ, মানে আঁচড়টা মনে হচ্ছে কোনো একটা চিহ্ন, এরকম ভাবে আঁচড়ের দাগ কিন্তু ওরা ফিল করে। এবার যখন ওই রাস্তা দিয়ে হেঁটে এলো, রাস্তা দিয়ে এত কিছু হলো, তখনই তো তাহলে আঁচড়ের দাগটা ফিল করবে বা জ্বালাটা করবে, সেটা কিন্তু তখন ওরা ফিলই করেনি। বাড়ি আসার পরে এই জিনিসগুলো ওরা দেখছে। আর অদ্ভুত রকমের যেটা ওরা আরেকটা জিনিস ফিল করে, সেটা হচ্ছে জল পিপাসা, মানে প্রচুর রকমের জল পিপাসা পাচ্ছে, যে মানে জল খেয়েই যাচ্ছে বাড়িতে এসে, প্রায় 3-4 বোতল জল খেয়ে নিচ্ছে, তাও ওদের জল পিপাসাটা কমছে না। তো
ওর যে বাবা, মানে আমার বান্ধবীর যে বাবা, সে পূজা অর্চনার সাথে যুক্ত এবং ব্রাহ্মণ। তো সে গায়ত্রী মন্ত্র একটু জপ করে দিয়েছে ওই ভাইটাকে। তার 2 মিনিটের মধ্যে আর কোনো শরীরের মধ্যে কোনো অস্থির ভাব কিচ্ছু নেই। এটা আমি শুনে অবাক যে এই জল পিপাসা পাচ্ছে, ধরে নিলাম কোনো শারীরিক সমস্যা, আঁচড়ের দাগ সেটাও ধরে নিলাম একটা কিছুতে হয়ে গেছে, কিন্তু গায়ত্রী মন্ত্র পড়ার 2 মিনিটের পরে সবকিছু নর্মাল কি করে হয়? মানে শরীরে কোনো আনচান ভাব নেই, জল পিপাসা পাচ্ছে না, যে ডিস্টার্ব গুলো ওরা ফিল করেছিল। তো এটা আমার বেশ শকিং লেগেছিল যে ওই হসপিটাল এরিয়ার মধ্যে তাহলে এই জিনিসটা কি। তো তারপরে আমাকে বলে যে তোর যদি এটা মনে হয় যে আমি মিথ্যে বলছি, তুই জায়গাটা আয়, এসে দেখ। শুধু কিচ্ছু করতে হবে না, তুই জায়গাটা কাছাকাছি আয়, এসে জাস্ট রাস্তাটা হাঁট সন্ধ্যাবেলা, বা সামনে কোনো দোকানে, চায়ের দোকানে বস, তুই জায়গাটা জাস্ট ফিল করবি। আর হসপিটালটা এমন জায়গাতেই, মানে হসপিটালের সামনে 2-3টে দোকান, ঘুমটি দোকান, সাইডে একটা লম্বা রাস্তা, প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে। তারপর গিয়ে লোকালয়ে কিছু বাজার, বেশ কিছু দোকানপাট, এইগুলো আছে। তো আমি একটা জিনিস তোমার পডকাস্টেও বলেছি, আর আমি যেটা নিজেও বিশ্বাস করি, যে একটা মন্দিরে গেলে যেরকম পজিটিভ জিনিস ভাইব ফিল করা যায়, সেরকমই কিন্তু কোনো নেগেটিভ জায়গাতে গেলেও একটা অরা বা একটা ভাইব ফিল করা যায়। তো আমি যখন ওই জায়গাটায় যাই, ও যেখানে অ্যাজ এ নার্স কাজ করে সেই হসপিটালটায়, তো সেইখানটা যখন আমি যাই, গিয়ে যেটা আমি ফিল করি, ওই পুরো এরিয়াটা একটা লম্বা রাস্তা আছে, প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা, সোজা রাস্তা, সাইডে সাইডে কিছু জঙ্গল, ছোট ছোট ঘুমটি, 1-2টো চায়ের দোকান, একদম নিস্তব্ধ, একদম শান্ত জায়গাটা। আর জায়গাটা আমার যেটা মনে হয় যে আজ থেকে 20 বছর আগেও যেরকম ছিল, আজ থেকে 10 বছর আগেও যেরকম ছিল, এখনো সেরকমই আছে। মানে কোথাও না কোথাও সময়টা এখন থমকে দাঁড়িয়ে আছে, এরকম হচ্ছে জায়গাটা। তো আমি ওইখানটা বসি, একটা ছোট্ট চায়ের দোকান আছে, চায়ের দোকানটা বসে বসে যখন চা খাচ্ছি, তো আমি চা ওয়ালাটাকে জিজ্ঞেস করি যে আপনারা এখানে যে আছেন, কোনো কিছু ফিল করেন, কোনো অস্বাভাবিক কিছু, একটা সামনে নার্সিং হোম বা হসপিটাল সামনে, কিছু ফিল করেন? তো চা ওয়ালাটা যেটা বলেছিল, আমার একটা বন্ধু গেছিল আমার সাথে, আমার বন্ধুটার অবস্থা টাইট হয়ে গেছিল। আমাকে বলছে যে আপনারা যেখানে বসে এখন চাটা খাচ্ছেন, সামনে হচ্ছে মর্গ, আচ্ছা। মানে মর্গের সামনেই কিন্তু আমরা চা খাচ্ছি, সোজাসুজি হচ্ছে মর্গের ওয়ার্ডটা, আর একটু গেলে মানে ভেতরের দিকে মর্গটা, বাট ওই সোজাসুজি কিন্তু আমরা চাটা খাচ্ছি ওখানটা, ঠিক আছে? তো যখন চায়ের দোকানে চা খেতে খেতে এরকম শুনেছে বন্ধুটা, বলছে ভাই এখানে আর থাকবো না, এখানে যাই। ওর একটা অস্বস্তি ফিল তখন হচ্ছিল, কিন্তু আমি ভাই বলছি না না না, কিছু কোনো ব্যাপার না, বলুন না কিছু ফিল করেছেন। তখন বলছে এই রাস্তার মধ্যে কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টও ঘটেছে, মানে অন দা স্পট বাবার ছেলে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিল, একটা 4 চাকা গাড়ি এমন জোরে মেরেছে যে লোকটা স্পট ডেড। মানে মাছ যেরকম জল থেকে তোলার পরে একটুখানি কাঁপে না, সেরকম টাইপের কাঁপছিল, ওই অবস্থাতেই স্পট ডেড আচ্ছা। ওইখানটা। এরকম বহু মানুষ ওই রাস্তার ওইখানটা অ্যাক্সিডেন্ট ঘটে, হসপিটালে নিয়ে যায়, মারা যায়। আর বার্নিং ওয়ার্ড সব থেকে মেন জিনিসটা যেটা আমার এখনো, মানে আমি ওর সাথে এগ্রি করি ওই পয়েন্টটায়, যে বার্নিং ওয়ার্ডের যে বিল্ডিংটা, তার পাশে যে রাস্তাটা, সেইখানে কিন্তু যখনই দেখছি লাইট পোস্টটা ওখানটা লাইটটা জ্বলছে, তখনই ফ্লিকারিং করছে। আর কয়েকদিন পরে আমি গেছি, দেখি লাইটটাই নেই, ওখানে কেটে গেছে। আবার দেখছি কয়েকদিন পরে নতুন লাইট লাগিয়েছে, কিন্তু আবার সেই এক সমস্যা। তো সেটা কিন্তু সত্যি ওখানে ঘটে, এখনো ঘটে টিল ডেট। আজকে যে তোমার সাথে কথা বলছি, ঘটনা শেয়ার করছি, আজকেও কিন্তু ওই জায়গাটা এখনো এখনো ওরকমই জায়গাটা। আচ্ছা। আচ্ছা। তো এই জিনিসগুলো ওখানে যখন আমি ফিল করি, তখন আমি বুঝতে পারি যে এত কিছু ঘটে, হতে পারে ওখানে এত যেহেতু লাশ আসে, বা এত ওখানে ডেড বডি রাখা হয়তো আছে। আর মর্গে লাশ সম্ভবত এখন বর্তমান কি পরিস্থিতি সেটা জানি না, কিন্তু অনেক লাশ কিন্তু ওখানে রেখে দেয়, বেওয়ারিশ লাশও সম্ভবত, যে মর্গে এই পরিবার। জিনিসটা হওয়া খুব কমন, কারণ বেশিরভাগই ইউটি, আনন্যাচারাল ডেথ, ঠিক আছে? হুম এবং যেহেতু আনন্যাচারাল ডেথ না, ঠিক আছে, হুম 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 এই সব জায়গাতে অ্যাক্টিভিটি খুব বেশি লক্ষ্য করা যায়। হুম। আর বিশেষ করে বার্নিং ওয়ার্ডের পাশে ওই লাইটের ব্যাপারটা, তো তোমার ওই জিনিসটা কি মনে হয় যে লাইট ফ্লিকারিং করে যতবারই লাইট এরকম লাগায়? টাইপের এনার্জিস থাকে, ঠিক আছে, হুম 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 এই জিনিসটা বোঝা যায় যে এনার্জি ফ্লিকারিং বা এনার্জির আপ ডাউন হওয়াটা খুব এভিডেন্ট, হুম ঠিক আছে? হুম হুম মানে হুম ভোল্টেজ আপ ডাউন যেটা হয়, অনেক হুম সময় দেখবে পুরো কারেন্ট বা ইলেকট্রনিক হুম যে অ্যাপ্লায়েন্সেস গুলো রয়েছে সেইগুলো নষ্ট হয়ে যায়।
এই টোটাল ব্যাপারটাই একটাই রিজন যে এনার্জির জন্য। হ্যাঁ মানে যখনই এরকম টাইপের নেগেটিভ এনার্জি তোমাদের আশেপাশে থাকবে, ঠিক আছে, বা কারুর আশেপাশে রয়েছে, তার বাড়িতে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস হুটপাট খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। হ্যাঁ হ্যাঁ ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন একটা ফিজিক্যাল কারণ, মানে ফিজিক্যাল কারণ মানে হচ্ছে হয়তো তোমাদের লাইনে কোনো প্রবলেম রয়েছে বা কিছু, বাট তুমি চেক করিয়েছো, দের ইজ নো প্রবলেম, তা সত্ত্বেও এরকম ধরনের ব্যাপার স্যাপার ঘটছে। হুম অনেক ক্ষেত্রে এটা হয় যে এখানে নেগেটিভ কিছু একটা রয়েছে তোমার বাড়িতে। আর তুমি যে কাজ যেটা বললে সেটা এটারই একটা নিদর্শন। হুম হুম হুম। এখন যে এই ঘটনাটা আমি তোমাকে বলছি, এটা এই কিছুদিন আগে ঘটা একটা ঘটনা। 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি। Even এই দিনকেই, এটা তোমার ফার্স্ট ঘটনার সাথেও কানেক্টেড, যা হ্যাঁ, বুঝতে পারছি। এটা ফার্স্ট ঘটনার সাথে কানেক্টেড, এটা তোমাকে বললাম কারণ ওই ঘটনায় যে আত্মীয়র কথা বলেছিলাম, হুম সেই আত্মীয় এই ঘটনাটার সাথে কানেক্টেড। এবং মানে আমার এখনো শকিং লাগছে ঘটনাটা, যে এই ঘটনাটা সাক্ষী আমি রইলাম একদম কাছের থেকে, হুম। এবং ফিজিক্যালিও কিছু আমি বুঝতে পেরেছি এই ঘটনার জন্য। তো সেটাই আমি তোমাকে বলছি। ওকে ওকে, বলো। হুম তো ঘটনাটা 14ই জানুয়ারি, এই মকর সংক্রান্তি কিছুদিন আগেই ঘটা একটা ঘটনা। আমি শুয়ে আছি রাত্রেবেলা, এখন যেই ঘরে কথা বলছি এই ঘরেই আমি রাত্রেবেলা শুই। তো এইখানে আমি রাত্রেবেলা শুয়ে আছি, আর একটা ছোট্ট ডিম লাইট জ্বলে, হালকা একটা ডিম লাইট জ্বলে, সাদা কালারের লাইট, সাদা আলো। তো ওই লাইটটা জ্বলছে, আমি ঘুমাচ্ছি। তো হঠাৎ মানে আমি কম্বল দিয়ে মোটামুটি চাপা ফাপা দিয়ে শুয়ে আছি, হঠাৎ আমি দেখছি আমার মা আমার সামনে এসছে, এসে আমাকে খোঁজাচ্ছে, মানে যাতে ঘুম থেকে উঠে যাই, এরকম টাইপের করছে। হুম এবার আমি কিন্তু সেটা কিভাবে দেখছি, যে চোখটা হালকা খুলেছি, মানে পুরোটা খুলিনি, হালকা একটু চোখটা খুলেছি, দেখবো আবছাও একটা দেখা যায় না, সামনে কেউ আছে, মুখে ঝুঁকে আমাকে এরকম দেখছে, ওঠানোর চেষ্টা করছে। এবার আমি স্পষ্ট বুঝে গেছি যে ওটা আমার মা, যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে বা ঘুমাতে দিচ্ছে না। তো আমি চোখটা বন্ধ করে দিয়েছি, ওই হালকা যে চোখটা খুলেছিলাম সেটা আর খুলিনি, চোখটা বন্ধ করে দিয়েছি। তারপরে আমার হঠাৎ মনে পড়লো যে ওপরে যেই রুমে আমি শুই, সেখানে কিন্তু ভেতর থেকে আমি দরজায় লকটা করি, মানে যেই তালাটা দিই ভেতর থেকে, বা ভেতরের লকটা কিন্তু আমি দিই। তো বাইরে থেকে কিন্তু কেউ ঘরে ঢুকতে পারবে না, কারণ আমি দোতলা রুমে শুই এবং লোহার সিঁড়ি আছে। তো লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই হচ্ছে গেট, সেই গেটটা কিন্তু আমি ভেতর থেকে আটকাই। তো মা ভেতরে ঢুকলো কি করে, এটা আমার তখন মনে হয়, এ, মা এলো কি করে, আমি তো এখানে শুয়ে আছি, লক করে শুয়েছি, এবং 2-3 বার দেখে কিন্তু শুই। তার কারণ হতে পারে চোর চলে এলো, বা কোনো পশু পাখি ঢুকে গেলো রাত্রেবেলা, হতেই পারে, মশা ফশা আসবে গেটটা খোলা থাকলে। তো আমি কিন্তু গেটটা আটকে শুয়েছি শিওর। আমি উঠে দেখি কে। যখন উঠতে যাব, আমার হাতের আঙুলের এই জায়গাটায় কেউ এক আঙুল দিয়ে চেপে ধরে আছে। স্পষ্ট আমি ওটা ফিল করেছি যে কেউ এক আঙুল দিয়ে চেপে ধরে আছে। এবার যখন এই চাপটা ফিল করছি হাতের মধ্যে কেউ দিয়ে আছে, আমি উঠতে যাচ্ছি, উঠতে পারছি না, মানে গা একদম ভার হয়ে যাচ্ছে, আমি ঘেমে যাচ্ছি, এটা আমি কিন্তু স্পষ্ট ফিল করতে পারছি। চোখ খুলতে পারছি না, উঠতে পারছি না, কেউ একটা আঙ্গুল দিয়ে আমার হাতের উপরে চেপে আছে, এটা আমি স্পষ্ট কিন্তু ফিল করেছি। এই যখন এই জিনিসটা ফিল করছি, অনুভব করছি, হঠাৎ আমার ফোনে ভাইব্রেশন হতে শুরু করেছে, কোনো একটা কল এসছে। কলটা চেক করলাম, ঘুমটা ভেঙে গেল, দেখলাম যে একটা কাস্টমার কেয়ার থেকে ফোন এসছে, রিচার্জ আমার শেষ হয়ে যাবে সেই জন্য ফোনটা করেছে। উঠে দেখি এটা রাত না, আমি বিকেল বেলা, তখন 5টা 5:30 বাজবে, আমি নিচের ঘরে শুয়ে আছি, ওপর ঘরেও শুয়ে নি। এটা অ্যাকচুয়ালি একটা স্বপ্ন, নিছকই স্বপ্ন। আমি বললাম ঠিক আছে, একটা স্বপ্ন দেখেছি, ভয়ের স্বপ্ন। আমি বাড়িতে বললাম যে একটা ভুলভাল স্বপ্ন দেখেছি, কি বলবো, ভাল লাগছে না। তো আমার এক আত্মীয়র কথা তখন আমার মনে পড়েছে হঠাৎ করে, মানে যেই আত্মীয়র কথা আমার, ধরুন ওই 2-3 বছরে তো মনে পড়েইনি, সেই আত্মীয়র কথা তখন আমার হঠাৎ মনে পড়েছে এই ঘুমটা ভেঙে যাওয়ার পরে। কারণ সেই দিনটা ছিল মকর সংক্রান্তি, আর সেই দিনকে আমার ওই আত্মীয় আমাদের বাড়িতে আসতো, এবং পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, বিভিন্ন পিঠে কিন্তু রান্না করতো। আর লাস্ট বার যখন এসেছিল 2019 সালে, তখন কিন্তু এই বিকেল বেলা 5টা 5:30 নাগাদই এসেছিল, ওটা আমার স্পষ্ট মনে আছে। কারণ ওইটাই ওনার শেষ আশা ছিল আমাদের বাড়িতে পিঠে রান্না করার জন্য, ঠিক আছে। তো হঠাৎ আমি বলি যে এরকম হয়তো সেই আত্মীয় আমার স্বপ্নে এসেছিল, আমার কেন এরকম মনে হচ্ছে, এরকম হাসাহাসি করছি বাড়িতে। মা বলছে হ্যাঁ হতেই পারে এসছে।
আচ্ছা, না, উনি উনি তো আসতো, রান্না বান্না করতো, থাকলে খুব ভালো হতো, পিঠে খাওয়া যেত। তারপরে আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গাতেই বুড়ো বুড়ির মেলা হয়। মেলাটার নাম হচ্ছে বুড়ো বুড়ির মেলা। শিব ঠাকুর আছে, পার্বতী আছে ওই মন্দিরটায়, তো বুড়ো বুড়ির মেলা বেশ পুরনো মেলা। তো সেই মেলাটায় ঘুরতে যাই আমার বন্ধু বান্ধবের সাথে। এরকম ভাবে মোটামুটি রাত্রি 10টার সময় তাও ঘুরে ফুরে বাড়িতে ঢুকি। তখন থেকে আমার হাতটা একটুখানি জ্বলছে, মানে হালকা একটু জ্বলছে। তো হাত জ্বলছে, হাতের দিকে তাকালাম, কোনো জায়গায় কোনো দাগ নেই, কিচ্ছু নেই হাতের মধ্যে। ভালো কথা, রাত্রেবেলা 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, ইউটিউবে ভিডিও দেখছি, গান টান শুনলাম, তোমার পডকাস্ট দেখলাম, এইগুলো করার পরে ঘুমিয়ে গেছি। সকালে যখন উঠেছি আমি, তখন 8:30 8টা এরকম হবে। তখন দেখছি হাতটা বিশাল জ্বলছে, এবং হাতের মধ্যে একটা অদ্ভুত কাটের চিহ্ন। এবং চিহ্নটা কিরকম বলতো, কেউ যদি চাবি বা কিছু জিনিস অনেকক্ষণ চেপে ধরে রাখে এবং সেটা মানে ডিপ ভাবে পুড়ে গিয়ে ভেতরে ঢুকে যায়, সেরকম ভাবে। কিন্তু এক ফোঁটা রক্ত বেরোচ্ছে না, কিচ্ছু না। আমি ওই ছবিটা তোমাকে সকালবেলাতেই হোয়াটসঅ্যাপ করেছিলাম। ছবিটা তুমি চাইলে অ্যাডও করে দিতে পারো ভিডিওর মধ্যে, দর্শক বন্ধুরা ওটা উত্তর দিক, বা আমি চাই তুমি কিছু বলো এই বিষয়টা নিয়ে। কারণ তখন তুমি আমাকে বলেছিলে যে এটা রিসেন্ট ঘটনা নাকি আগের। আমি তখনও মজা করছিলাম, তুমি বলেছিলে এটা কি রিসেন্ট, এরকম একটা রিপ্লাই এসেছিল। আমি বললাম হ্যাঁ, এই সকালবেলা উঠে দেখি এরকম একটা চিহ্ন। তারপর হাতটা যা জ্বলছিল আমার, কিন্তু কোনো রক্ত বেরোচ্ছে না, কিচ্ছু না, কিন্তু একটা অদ্ভুত রকমের চিহ্ন, মানে কোনো একটা সাইন ওরকম টাইপের কাটাটা। এবং কোনো লজিকে আসছে না যে কাটাটা কিভাবে কাটতে পারে। মানে নোকের আঁচড়ের দাগ হবে না, কারণ নখ কাটা ছিল আমার ওই সময়। অন্য কোনো জিনিসের যে আঁচড়ের দাগ হবে বা চাপের ফলে, সেটাও কিন্তু না। এটার উত্তর তখন আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি সবসময় চেষ্টা করি যে একটা জিনিস ঘটেছে ওটার পিছনে লজিক কি, বা জিনিসটা কেন ঘটছে এটা খোঁজার। হুম, হুম, তো আমি আমার মনে তখন আরেকটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে কালকে আমি একটা জিনিস নিয়ে মজা করছিলাম, যে আমার এক আত্মীয় যে আমাদের বাড়িতে পিঠে রান্না করতে আসতো, তো সেই আত্মীয়টার কথা বাড়িতে আলোচনা করেছিলাম। সেই হয়তো স্বপ্নে এসেছিল, এটা নিয়ে বাড়িতে মজা ফজা করেছিলাম। তো আমি আমার ওই দিদিকে, মানে আত্মীয়ার যে মেয়ে আমার সম্পর্কে দিদি, ওকে মেসেজ করি যে তোর মা কবে মারা গেছিল রে, বলতে পারবি? কারণ আমার মাকে যখন জিজ্ঞেস করি, আমার মা বলে যে মকর সংক্রান্তির দিনকে কিন্তু আমার ওই আত্মীয় মারা যায়নি। এটা আমার মা বলে, মানে ডেটটা মনে করতে পারছিল না মা। তো সেই জন্য আমার দিদিকে জিজ্ঞেস করি, যেহেতু ওর নিজের সম্পর্কের, মানে সম্পর্কের মা, তো ভালো বলতে পারবে যে কবে মারা গেছিল। ও দুপুরবেলা কোনো রিপ্লাই দেয়নি, রিপ্লাইটা দিয়েছে আমাকে সন্ধ্যাবেলা 4:30 8টা নাগাদ। ডেটটা কবে জানো? ডেটটা হচ্ছে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি 2021 সালে মারা গেছে ওই আত্মীয়টা। আচ্ছা আচ্ছা। তো আমার, যে আমি স্বপ্নটা দেখেছিলাম যে আমি ওপর ঘরে শুয়ে আছি, তো ওই স্বপ্নটার পর থেকেই কিন্তু আমার ওই আত্মীয়টার কথা মনে পড়ছিল, যে ওই দিনকে আমাদের বাড়িতে পিঠে রান্না করতে আসতো। ওই স্বপ্নটা ভাঙার পর থেকে, তা আমি তো জানতাম না ওই দিনকেই ওই আত্মীয়টা মারা গেছে। তো স্বপ্নের মধ্যে আমি যাকে দেখেছিলাম, সে আদৌ কি আমার মা ছিল, নাকি ওই আমার মামি ছিল? তার কারণটা হচ্ছে, রাত্রেবেলা আমি যেই রুমের মধ্যে শুই, আমার এটা পরবর্তীকালে মনে হলো যে আমাদের মাথা বা মেমোরি, ধরো আমি এখন তোমার সাথে কথা বলছি, আমার সাইডে কিছু জিনিস আমি সাইড আই দিয়ে দেখতে পাচ্ছি, বা সাইডে কিছু জিনিস ঘটছে। পরবর্তীকালে যখন আমি চিন্তা করি, মাথায় মেমোরিতে আমার কিছু ছবি ভেসে ওঠে না, যে আমার সাইডে হয়তো এই জিনিসটা তখন ঘটছিল, বা এখানে কোনো একটা গাড়ি যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো কিন্তু মাথার মধ্যে স্টোর থাকে। তো হতে পারে সত্যি সত্যি রাত্রেবেলা আমি শুয়েছিলাম, এবং আমার মামি ওই দিনকে, যেদিনকে মারা গেছে, সেই ডেটটা, পার্টিকুলার ওই 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিনকে রাত্রেবেলা হয়তো সত্যি এসছিল, কিন্তু আমি হয়তো ডিপ ঘুমেছিলাম, গভীর ঘুমেছিলাম, কোনো কিছু ফিলই করিনি। সেটাই হয়তো বিকেল বেলা আমি ফিল করেছি। আর ওই আঙুলের যে চাপটা, যে কেউ আমাকে আঙুল দিয়ে হাতের আঙুলকে চেপে ধরে আছে, আমি উঠতে পারছি না। তারপরে আমি পরের দিন সকালবেলা কিন্তু সেই সেম একই আঙুলে কিন্তু ওই আঁচড়ের দাগটা পাই। সবকটা তো অ্যাটাচ হয়ে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে আমি বলতে গেলে। বুঝতে ওই পারছি। আত্মীয়র কথা মনে পড়া ঘুম থেকে ওঠার পরে, তারপরে পরের দিনকে জানতে পারা ওই দিনকেই আমার ওই আত্মীয় মারা গেছিল। আর আমার এই আত্মীয়, মানে যে মামি মারা গেছিল, সেই মামি যেদিনকে মারা গেছিল সেদিনকে কিন্তু আমি দেখতে যাইনি, কারণ খুবই ক্লোজ ছিল। এবং এই আত্মীয়টাই কিন্তু সেই আত্মীয় প্রথম ঘটনাটা
যাকে নিয়ে বললাম, যেই মামা মামি চাকদাতে বাড়িটা কিনেছিল, সেই মামি 2021 সালে মারা যায় এই সেম ডেটে, 14ই জানুয়ারি, মকর সংক্রান্তির দিনই ছিল সেটা। তো তিনি যেদিনকে মারা যায় সেদিনকে কিন্তু আমি ওনার মানে ডেড বডি দেখতে যাইনি, বা ওনার কোনো কাজেই যায়নি, শ্রাদ্ধাতেও যায়নি, কিছুতেই যায়নি, কারণ এত ক্লোজ ছিল। সেক্ষেত্রে আমার মা গেছিল, বাট আমার সাথে কিন্তু ওনার আর দেখা হয়নি। তো সেক্ষেত্রে এতদিন আমি শুনে আসি যে আঁচড়ের দাগ, ওনাকে এই জিনিসটা মজার ছলে নেয় বা অনেক কিছু ভাবে নেয়, ইভেন আমিও অনেক সময় হয়তো নিয়েছি, কিন্তু এতটা কোইন্সিডেন্স কি করে হতে পারে যে একই ডেট, সেম ডেট, সেম ডেটে ওনাকে মনে পড়া। আবার ওই হাতের যে চাপের যে মানে যে চাপটা ফিল করেছিলাম, তারপর থেকে হাতটা কিন্তু সন্ধ্যেবেলা জ্বলেনি, রাতের বেলা হালকা জ্বলেছে, পরের দিন সকালবেলা বিশাল জ্বলছিল হাতটা, যে ওই জ্বলনের চোটে আমি ঘুম থেকে উঠে গেছি বলতে গেলে। এই ছিল ঘটনাটা। মানে সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছো তুমি। মৃত মানুষের ফিরে আসার ঘটনা বলতে গেলে। আর তোমার আমি দুটো প্রত্যেকটা ঘটনা বলেছিলাম না তোমাকে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এমন একটা ক্রিপি এনভায়রনমেন্ট তৈরি করলো, এমন একটা চিল দিল আমাকে, মানে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। হুম হুম। And তুমি একটু সাবধানে থাকো সবুজিৎ, সাবধানে থাকো। আমি আরেকটা কথা ছোট তোমাকে বলতে চাই, সেটা বলো, হচ্ছে বলো। প্রথমবার যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল, প্রথম পডকাস্টে, আমি একটা ঘটনা বলেছিলাম ছোট্ট, এরই কাছে একটা ঘটনা, যে আমার এক সেম এরকমই একজন কাছের এক আত্মীয় ছিল, যিনি আমাদের সাথে শেষ শেষ সময় দেখা করতে চেয়েছিল। তার কিডনি ডায়ালিসিস চলছিল, তো তার ছেলে দেখা করতে দেয়নি পরিবারের কারোর সাথে। তিনি আমাদের খুব ক্লোজ ছিল আত্মীয় একজন। তো শ্রাদ্ধানুষ্ঠান যখন চলছে, ওনাকে নিয়ে আমরা আলোচনা করছি, ওই মুমেন্টে ঘরের মধ্যে আমরা 5 জন ছিলাম, 5 জনই রজনী ফুলের গন্ধর যে স্মেলটা হয়, সবাই পেয়েছিলাম গাঢ়ভাবে। তারপর থেকে আজ অব্দি টিল ডেট ওই গন্ধটা কিন্তু মানে ঘরের মধ্যে অস্বাভাবিকভাবে একবারও পাইনি, ওই একদিনই পেয়েছিলাম। সেম কিন্তু এইটাও। তো তোমার কি এটা মনে হয় যে শেষ সময় যদি নিকট আত্মীয় কারোর সাথে দেখা না করতে পারে, যার সাথে খুবই ক্লোজ ছিল, সে আবার ফিরে আসতে পারে মৃত্যুর পরেও এই গন্ধ ওভাবে বা একটা থাকে, ঠিক আছে, বাট আমি অনেক ক্ষেত্রে এরকম ব্যাপার দেখেছি। আমার দিদার ক্ষেত্রে হয়েছিল, দিদার বাবার মৃত্যু ঘটেছে, বাদুড়িয়ার দিকে থাকতো তারা, বাপের বাড়ি দিদার। কলকাতা থেকে দিদা গেছে, দেখতে পাইনি কিন্তু, বাট মাঝ রাতে সারা রাত মনে হচ্ছে সারা ধুতি পড়া কেউ অলওয়েজ দিদার মাথার কাছে দাঁড়িয়ে। এটা হতেই পারে। এই ভাবছি এই রুমটার মধ্যেই কিন্তু সেটা হয়েছে যেখানে আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনারাও যদি আমার সাথে এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান, আমার থেকে কোনো স্পিরিচুয়াল, অ্যাস্ট্রোলজিক্যাল অথবা তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে